নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, যোগী সরকার এই মুহূর্তে সম্পূর্ণ কিন্তু দুটো ভাগে বিভক্ত, সেটা আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। তার কারণ আপনাদের এর আগে আমরা জানিয়েছি যে কেশব প্রসাদ মৌর্য ডেপুটি চিফ মিনিস্টার, তিনি সম্পূর্ণভাবে বলে দিয়েছেন যে ভগবান শঙ্করাচার্য আপনি প্লিজ স্নান করে নিন, আপনি রাগ একদম দূরে সরিয়ে রাখুন। এই সমস্ত কথা যখন ডেপুটি চিফ মিনিস্টার বলছেন, সেই একই সুরে সুর মেলাতে আমরা এই মুহূর্তে দেখছি সংগঠনের প্রধান স্টেট প্রেসিডেন্ট, এবং কয়েকদিন আগেই আমরা দেখতে পেয়েছিলাম তাকে স্টেট প্রেসিডেন্ট করার যে শুভ লগ্ন বা সূচনা, একদম সেই সময় যোগী আদিত্যনাথ গিয়েছিলেন। কিন্তু তখনই আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে যোগী আদিত্যনাথকে বিপদে ফেলার একটা লগ্ন শুরু হয়ে গেল, এবং সেটা ঘটেছিল গত ডিসেম্বর মাসের 15 তারিখ নাগাদ, আমাদের যতদূর মনে পড়ছে এই মুহূর্তে। এবং এই যে মুহূর্তটা তৈরি হয়েছে, এই যে প্রেক্ষাপটটা তৈরি হয়েছে, শঙ্করাচার্য তাকে অপমান করা নিয়ে যোগী প্রশাসন এবং তার সঙ্গে হিন্দু মহাসভা কিংবা হিন্দু পরিষদ, বিশ্ব হিন্দু পরিষদ, বিভিন্ন যে সংগঠনগুলো বেশ খানিকটা কনফ্লিক্টে চলে এসেছে, সেই সুযোগটা কিন্তু কোথাও গিয়ে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব একদম সরাসরি তুলতে চাইছে। তেমনই কিন্তু একটা প্রেক্ষাপট। কি প্রেক্ষাপট আপনাদের একটু বুঝিয়ে বলি। যোগী আদিত্যনাথ এমন একজন মুখ্যমন্ত্রী, যে মুখ্যমন্ত্রী শুধুমাত্র কিন্তু রাবার স্ট্যাম্প মুখ্যমন্ত্রী নয়। রাবার স্ট্যাম্প মুখ্যমন্ত্রী বলতে আপনারা মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কিংবা হরিয়ানার যে মুখ্যমন্ত্রী, এগুলো সব ডবল ইঞ্জিন স্টেট, কিংবা একদম চলে যান রাজস্থানের মুখ্যমন্ত্রী, এদের খুব একটা যে বক্তব্য, খুব একটা যে আলোচনার কেন্দ্রবিন্দুতে তারা উঠে আসেন বিভিন্ন ঘটনা ছাড়া, কিংবা হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী আপনারা জানেন কারা, জানলেও তাদের নাম ছাড়া কিংবা তাদের যে পলিটিক্যাল কেরিয়ার সেটাকে নিয়ে খুব একটা আলোচনা হয়। কিন্তু উত্তরপ্রদেশ সেখানকার সর্ববৃহৎ, ভারতবর্ষের সর্ববৃহৎ স্টেট উত্তরপ্রদেশ, এবং সবচেয়ে বেশি এমপি সেখান থেকে আসেন, 80 জন। তো সেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়া এবং পরপর দুটো টার্মে যোগী আদিত্যনাথ যেভাবে নিজের দক্ষতায় জিতেছেন, সেটাকে নিয়ে আলোচনা হওয়া। এবং যোগী আদিত্যনাথ হচ্ছেন সেই ব্যক্তি যিনি নরেন্দ্র মোদীর পরেই একদম তার নামটা উঠে আসে, এবং হিন্দুত্বের রাজনীতি করা, কট্টর হিন্দুত্ববাদী রাজনীতি করা, কিংবা বুলডোজার চালিয়ে রাজনীতি করা, সেটা দেখে মানুষ এতদিন ধরে কিন্তু যোগী আদিত্যনাথ তাকে নিয়ে একটা অ্যাসেসমেন্ট করেছে যে যোগীর রাজ্যে এই হলে এই হয়ে যেত, যোগীর রাজ্যে সংখ্যালঘুদের সঙ্গে এই করা হয়, বিভিন্ন ধরনের কথাবার্তা আমরা শুনতে পেয়েছি, আমরাও তাই নিয়ে খবর করেছি। কিন্তু এই মুহূর্তে যোগী আদিত্যনাথ কোথাও গিয়ে পরবর্তী প্রধানমন্ত্রীর মুখ হিসাবে বেশি ফোকাসে চলে আসছিলেন, এবং অবশ্যই আরএসএস এর মদতপুষ্ট যোগী আদিত্যনাথ, সেই জায়গাটা কিন্তু গুজরাট লবির কাছে খুব একটা সুখকর ছিল না। অমিত শাহ, যিনি এতদিন ধরে নাম্বার 2 হয়ে একদম প্রত্যেকটা স্টেটকে, এই মুহূর্তে যতগুলো স্টেটে সরকার চলছে ততগুলো স্টেটে অমিত শাহ কমপ্লিট কন্ট্রোলটা ধরে রেখেছেন। সেটা হরিয়ানা হতে পারে, মহারাষ্ট্র হতে পারে, গুজরাট হতে পারে, রাজস্থান হতে পারে, প্রত্যেকটা স্টেটে অমিত শাহ যা বলেন সেই অনুযায়ী কমপ্লিট বিষয়টা হয়। সেখানকার মুখ্যমন্ত্রী কিংবা ডেপুটি চিফ মিনিস্টার, তাদের বিশেষ কোনো উল্লেখযোগ্য যে ভূমিকা রয়েছে তেমন বিষয়টা নয়। শুধুমাত্র হয়তো আমরা দেখতে পাই যে একদম নীতিশ কুমার বিহারে তিনি বিভিন্ন সময় বিভিন্ন পালা পরিবর্তন করে ফেলেন, বিভিন্ন সময় তার মন্তব্যটাও তিনি চাপিয়ে দিতে পারেন, যেহেতু সেখানে অ্যালায়েড সরকার চলছে। তাছাড়া খুব একটা কিন্তু অমিত শাহের কথা ছাড়া কিংবা একদম কেন্দ্রীয় নেতৃত্বের কথা ছাড়া বিষয়গুলো ঘটে না। এবং সেই সবচেয়ে বড় যে কনফ্লিক্টটা তৈরি হয়েছিল সেটাই হচ্ছে উত্তরপ্রদেশ একা নরেন্দ্র মোদীর পরবর্তীতে যোগী আদিত্যনাথ এমন একজন নেতা হয়ে উঠছিলেন যিনি হিন্দুত্ববাদী রাজনীতি করে তিনি বলে দিয়েছিলেন যে বাটেঙ্গে তো কাটেঙ্গে। সেই রাজনীতি করে, সেই স্লোগানের ভিত্তিতে 2017 সাল 2022 সাল পর পর দুটো টার্মে চিফ মিনিস্টার হয়েছে, এবং বিজেপিতে থেকে নরেন্দ্র মোদীর সাহায্য ছাড়া কিংবা নরেন্দ্র মোদীর একদম যে মুখ ছাড়া, নরেন্দ্র মোদীর ছবি ছাড়া, এই যে যোগী আদিত্যনাথ তিনি তার মতন করে সরকার চালাচ্ছেন, তিনি তার মতন করে প্রতিরোধ করছেন, তিনি তার মতন করে রাজনীতির আঙিনাটা তৈরি করছেন, সেটার একটা বিরোধিতা করার কিন্তু দরকার ছিল। এবং সেখান থেকে আমরা দেখতে পেয়েছিলাম গুরুত্বপূর্ণ একটা রদবদল, যেটা খুব তাৎপর্যপূর্ণ আমাদের মনে হয়েছিল, যে বিজয় চৌধুরীকে আনা হয়েছিল সংগঠনের প্রধান হিসাবে, এবং
কোন রাজ্যে? সেটা যোগী আদিত্যনাথের রাজ্যে। এবং বিজয় চৌধুরী এমন একজন নেতা, আপনাদেরকে জানিয়েছিলাম তৎকালীন সময় ডিসেম্বর মাসের 15 তারিখ নাগাদ, যে চৌধুরী হচ্ছেন এমন একজন নেতা যিনি এত বছর ধরে উত্তরপ্রদেশ রাজনীতি করছেন, কিন্তু একই মঞ্চে কখনো দেখা যায়নি যোগী আদিত্যনাথ এবং বিজয় চৌধুরীকে। তো সেই বিজয় চৌধুরী এই মুহূর্তে সম্পূর্ণভাবে এই শঙ্করাচার্য, তার যে একটা বক্তব্য বা তার যে একটা অবস্থান, আপনারা জানেন গত 6 দিনের বেশি সময় হয়ে গিয়েছে শঙ্করাচার্য তিনি অনশন করছেন, এবং তিনি এই গঙ্গা বক্ষেই এখনো পর্যন্ত অনশনরত অবস্থায় রয়েছেন। এবং তার শুধুমাত্র বক্তব্যটা ছিল যে প্রশাসন আমাকে অপমান করেছে, সেই প্রশাসন আমার কাছে ক্ষমা চাইবে, তাহলেই আমি সম্পূর্ণ সরে যাব। কিন্তু সেই ঘটনাটা কিন্তু কোনোভাবেই ঘটছে না। অন্যদিকে যোগী আদিত্যনাথ যখন তার প্রশাসনের মাধ্যমে নোটিশ সার্ভ করেছে শঙ্করাচার্যকে, সেই সময় আমরা দেখতে পাচ্ছি কেশব প্রসাদ মৌর্য শঙ্করাচার্যকে ভগবান শঙ্করাচার্য বলে একদম তিনি আখ্যায়িত করছেন, তিনি ক্ষমা চাইছেন, তিনি হাত জোড় করছেন। এবং অন্যদিকে আপনাদের এর আগেই জানিয়েছিলাম যে একদম আন্তরাষ্ট্রীয় বিশ্ব হিন্দু পরিষদ তাদের পক্ষ থেকে তারা কিন্তু বেশ খানিকটা তোড়জোড় শুরু করে দিয়েছে দিল্লি যাওয়ার তোড়জোড়। নরেন্দ্র মোদী তিনি একটা বড়সড় চ্যালেঞ্জ এই মুহূর্তে যোগী সরকারকে হয়তো ছুড়ে দিয়েছেন, কারণ তিনি ছবি শেয়ার করেছেন। তিনি একটা ছবি শেয়ার করেছেন যেখানে তিনি দেখাচ্ছেন যে সাধু সন্তদের তিনি সম্মান দেখাচ্ছেন, এবং তিনি একদম নিমজ্জিত প্রাণ সাধু সন্তদের প্রতি। এবং এই যে শঙ্করাচার্য মুক্তেশ্বরানন্দ সরস্বতী, তার কাছেও ইমিডিয়েট এর আগে গিয়েছিলেন নরেন্দ্র মোদী, তিনি গিয়েছিলেন, তিনি মাথা নত করে আশীর্বাদ গ্রহণ করেছিলেন। তো সেই শঙ্করাচার্যের কাছ থেকে যখন প্রমাণ চান যোগী সরকার, তাহলে অবশ্যই তো সেই নিয়ে প্রশ্ন ওঠে, এবং গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট হয়ে উঠছে। প্রত্যেক দিন এই মুহূর্তে কিন্তু চাপের পরিস্থিতি তৈরি হচ্ছে, এবং অবশ্যই বিজয় চৌধুরী এই মুহূর্তে একটা বড় সড়ক গুটি সাজাচ্ছেন, যাতে 2027 সালে আর যোগী আদিত্যনাথ পরবর্তীতেও শাসন করতে না পারেন। 2027 সালের যে সম্পূর্ণ ভোটের রাজনীতিটা, সেটা যাতে বিজয় চৌধুরী কন্ট্রোল করতে পারেন, সেই বিষয়টা কিন্তু অনেকটা সহজ হয়ে যাচ্ছে তার জন্য। তার কারণ তিনি একদম পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ, এবং অখিলেশ যাদবের যে যাত্রাটা, অখিলেশ যাদব যেভাবে 2024 সালের লড়াইটা লড়েছিলেন আমরা দেখতে পেয়েছিলাম, সেই লড়াইতে কিন্তু পিছিয়ে পড়া আদিবাসী, দলিত সম্প্রদায়, সংখ্যালঘু সম্প্রদায়, তাদের ভোটটাকে একত্রিত করতে পেরেছিলেন অখিলেশ যাদব সমাজবাদী পার্টির তরফে। তো সেই জায়গা থেকে এই মুহূর্তে সেই ভোটটাকে আবারও যাতে যোগীর বিরুদ্ধে একদম সেই বিষয়টা যে চলে গিয়েছিল, একদম সেটাকে যাতে আবারও নিজেদের দিকে আনা যায়, বিজয় চৌধুরী সেই প্রেক্ষাপটটা তৈরি করছেন, এবং তিনি সেইখানে এই মুহূর্তে যোগীর বিরুদ্ধে একটা অবস্থান নিয়েছেন এই শঙ্করাচার্য সেই প্রেক্ষাতে। এবং আপনারা জানেন যে উত্তরপ্রদেশের পরিস্থিতি প্রত্যেক দিন খারাপ হচ্ছে। তার কারণটা হচ্ছে যে এতদিন আমরা যখন খবর শুনতে পেতাম সেখানে দলিত হত্যা হচ্ছে, সেখানে হরিওম বাল্মীকি তার মতন একজন দলিত মানুষকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। কিন্তু সেই জায়গায় এই মুহূর্তে ব্রাহ্মণদের একদম যে ব্রাহ্মণদের টিকি ধরে টানা হয়েছে, তাদেরকে পেটানো হয়েছে, এই প্রেক্ষাপটটা কিন্তু খুব একটা সুখকর নয় যোগীর জন্য পরবর্তীতে। এবং অন্য আর যাই হোক না কেন, শঙ্করাচার্য আর কয়েকদিনের মধ্যেই তিনি চলে যাবেন, হয়তো শঙ্করাচার্য তিনি তার মঠে চলে যাবেন, তিনি তার অনশন ত্যাগ করবেন, তিনি তার মঠে চলে যাবেন। কিন্তু ভোটে লড়াইটা করতে হবে যোগী আদিত্যনাথকে। যোগী আদিত্যনাথ এখনো যদি তার বিরুদ্ধে যে চক্রান্ত তার দলের অভ্যন্তরেই হচ্ছে, সেই বিষয়টা ধরতে না পারেন, তাহলে অবশ্যই বেশ খানিকটা চাপের পরিস্থিতি তৈরি হবে। এবং চাপের পরিস্থিতি তৈরি করার জন্য আর কেউ নয়, বিজয় চৌধুরী এবং কেশব প্রসাদ মৌর্যের মতন নেতারা রয়েছেন। আমরা জানি না আসল ঘটনা ভেতরে কি ঘটছে, তবে আভ্যন্তরীণ একটা কাটাছেঁড়া যে চলছে, যোগী আদিত্যনাথকে মেলাইন করার একটা চেষ্টা যে চলছে, যোগী আদিত্যনাথের এই মুহূর্তের যে অবস্থান সেটাকে নিয়ে তার বিরুদ্ধাচরণ করার যে একটা প্রেক্ষিত চলছে, এবং সেটা তার সরকারের মধ্যে থাকা মানুষজন করছেন, সেটা কিন্তু অন্তত বিজয় চৌধুরীর যে বর্তমান কার্যকলাপ, বর্তমান স্টেটমেন্ট তাতে, এবং কেশব প্রসাদ মৌর্য তার যে স্টেটমেন্ট তাতে খুব একটা পরিষ্কার এই মুহূর্তে একটা বার্তা উঠে এসেছে। আপনাদের সামনে রাখলাম পুরোটা, আপনাদের মতামত কমেন্ট বক্স কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।